গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এভোলিয়ান নামের একটা স্পেসশিপ ৫,০০০ প্যাসেঞ্জারকে নিয়ে মহাকাশে ভেসে বেড়াচ্ছে। ১২০ বছর পর এই স্পেসশিপটা হোম স্পেস 2 নামে নতুন একটা গ্রহে গিয়ে পৌঁছাবে। আর এখানকার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ১২০ বছর ধরে যারা স্পেসশিপে ট্রাভেল করছে তাদের সবাইকে একটা স্লিপিং চেম্বারে ঘুমের মধ্যেই রাখা হয়েছে। এই স্লিপিং চেম্বারগুলো সব হাইফাই টেকনোলজি দিয়ে বানানো, যার কারণে এখানে মানুষের বয়স বাড়ে না। আর এদের সবারই ঘুম ভাঙবে গন্তব্যে পৌঁছানোর ৪ মাস আগে। কিন্তু এই মহাকাশযানটা ওই নতুন গ্রহে পৌঁছানোর ৯০ বছর আগেই হঠাৎ করেই একদিন একটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়, যার কারণে ওই স্লিপিং চেম্বারে যে প্যাসেঞ্জার ঘুমিয়েছিল সে জেগে ওঠে। পরের দৃশ্যে যাওয়ার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে। পবিত্র রমাদানে বাংলা ভাষায় ১০ মিলিয়ন প্লাস তথা ১ কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে ৫২টি মাস্টার ক্লাসে ১০০ ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। তো বিস্তারিত জানতে ট্রু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে। আর এই প্যাসেঞ্জারটার নাম হলো জেমস। সে জেগে ওঠা মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটা মেয়ে তাকে ওয়েলকাম জানায়। এরপর ওই কম্পিউটার স্ক্রিন থেকে তাকে জানানো হয় যে তুমি যেখানে আছো এখানে বিনোদনের সবকিছুই তুমি পাবে। আপনি এখন এই মহাকাশযানের সমস্ত বিনোদনের মজা নিতে পারেন। আমরা নির্দিষ্ট সময়ে গিয়ে ওই গ্রহে ল্যান্ড করব। কিন্তু জেমস একটু অবাক হয়, কারণ আশেপাশে তাকিয়ে দেখতে পারে আর কেউই জেগে ওঠেনি, সে শুধুমাত্র একাই। তখনও জেমস বুঝতে পারেনি যে সে ৯০ বছর আগে অর্থাৎ সময়ের অনেকটা আগে জেগে উঠেছে। তো এরপর জেমস চেম্বার থেকে উঠে মহাকাশযানের সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে। সে আসলে অন্য কোনো মানুষকে খোঁজার চেষ্টা করছিল যে এখানে তার মতো আর কেউ জেগে উঠেছে কিনা। ওই মহাকাশযানের ভেতরেই সে ঘুরতে ঘুরতে তারামণ্ডল নামের একটা কম্পিউটার প্রোগ্রাম আবিষ্কার করে। ওই কম্পিউটার প্রোগ্রামটা তাকে জানায় যে আমরা হোম স্পেস 2-তে পৌঁছাবো ৯০ বছর পর। আর ঠিক তখনই জেমস বুঝতে পারে কি সর্বনাশ তার সঙ্গে হয়ে গিয়েছে। একমাত্র সেই ৯০ বছর আগে জেগে উঠেছে। এখন এই এত বড় মহাকাশযানে সে একা একা কি বা করবে। আসলে একটা মানুষের কাছে সবকিছু থাকলেও একটা মানুষের পক্ষে তো এতদিন একা একা বেঁচে থাকা পসিবল না। এগুলো ভেবেই তার মাথা যেন পুরো খারাপ হয়ে যায়। সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে। এরপর সে দৌড়ে স্পেসশিপের পাইলটের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তারাও নিরিবিলি ঘুমাচ্ছে। আর ওই স্পেসশিপটা অটো পাইলট মোডে আছে, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রাম দ্বারা স্পেসশিপটা চলছে। জেমস আসলে সব জায়গায় ছুটছিল যাতে সে একটু সাহায্য পেতে পারে। জেমস ওখানকার টেকনোলজির সাহায্য নেয় আর পৃথিবীতে মেসেজ পাঠায়। সে পৃথিবীতে মেসেজ পাঠিয়ে বলে প্লিজ সাহায্য করুন, আমি একা ৯০ বছর আগেই জেগে উঠেছি। কিন্তু সে যে কম্পিউটারের মাধ্যমে এই মেসেজটা পাঠাচ্ছিল সেটা তাকে রিপ্লাই দেয় যে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ সেটা এখান থেকে পৃথিবীতে যেতে ৩৫ বছর সময় লাগবে। এমনকি সেখান থেকে যে জবাবটা আসবে সেটাও মহাকাশযানে পৌঁছাতে সময় লাগবে আরও ৪৫ বছর। এটা শুনে তো সে পুরাপুরি নিরাশ হয়ে যায়। তাই আবারও স্পেসশিপের মধ্যে দৌড়াতে থাকে। কিন্তু হঠাৎ করে তার মনে হয় সে একটা মানুষকে দেখেছে। আসলে ওই জায়গাটা ছিল এই মহাকাশযানের একটা বার, আর সেখানে একটা মানুষ হাসি মুখে দাঁড়িয়ে আছে। জেমস তাকে দেখে পাগলের মতো ছুটে গিয়ে বলে যে আমি ৯০ বছর আগে জেগে উঠেছি, কিন্তু আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে প্লিজ তুমি সাহায্য করো। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বারে থাকা লোকটা কোনো মানুষ নয়, সে একটা কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট। ওই রোবটটা এরপর জেমসকে বলে যে আমার নাম আর্থার। আর এটা শুনে জেমস তাকে জিজ্ঞাসা করে তুমি কি মহাকাশযানের সবকিছু জানো? সে তখন উত্তর দেয় হ্যাঁ, অলমোস্ট আমি সবকিছু জানি। সে তখন বলে আমি ৯০ বছর আগেই জেগে উঠেছি, আমার স্লিপিং চেম্বারটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি কি জানো আমার স্লিপিং চেম্বারটা আমি আবার কিভাবে ঠিক করতে পারি? তখন আর্থার তাকে জানায় যে স্যার এটা তো পসিবল না, কারণ স্লিপিং চেম্বারটা অনেক হাই টেকনোলজি দ্বারা বানানো হয়েছে, তাই ওই স্লিপিং চেম্বার তো খারাপ হওয়ার কথা না। জেমস এই কথা শুনে খুব ভালো করেই বুঝতে পারে যে সে রোবটটার কাছ থেকে কোনো প্রকার হেল্পই পাবে না। তো এরপর জেমস ভাবতে থাকে যে সে কি করবে, আর সে তার স্লিপিং চেম্বারটাকে বা কিভাবে ঠিক করবে। সে ওই মহাকাশযানের মধ্যে অনেকগুলো বই ঘাটাঘাটি করার পর অবশেষে সেই স্লিপিং চেম্বারটা নিয়ে একটা বই খুঁজে পায়। এরপর সে বইটা সঙ্গে নিয়ে আর কিছু যন্ত্রপাতি নিয়ে ওই স্লিপিং চেম্বারের কাছে যায়। সে অনেক মন দিয়ে স্লিপিং চেম্বারটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারে না। এরপর সে ভাবে যে আমি না হয় এটা ঠিক করতে পারলাম না, কিন্তু পাইলটরা তো অবশ্যই এটা ঠিক করতে পারবে। এরপর সে পাইলটদের রুমের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু অনেক চেষ্টা করার পর সে ওখানকার দরজাটা খুলতে বা ভাঙতে কিছুই করতে পারে না। তো এরপর সে আবারও বাইরে বের হয়ে রোবটটার সাথে কথা বলে। সে বলে আমি এখন কি করতে পারি বলতে পারো আমাকে? আমি তো সব প্রকার চেষ্টাই করেছি, কিন্তু কিছুই করতে পারলাম না। আর্থার তখন তাকে বলে যে তোমার হাতের কাছে যেটা আছে ওইটা নিয়ে ভাবো, যেটা তুমি পাওনি বা যেটা তোমার কাছে নেই ওইটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। রোবটের কাছ থেকে এরকম মোটিভেশনাল কথাবার্তা শুনে সে ঠিক করে যে যেহেতু আমার এখানে আর কিছু করার নেই, তাই স্পেসশিপের মধ্যে যে বিনোদনগুলো আছে আমার এখন সেইগুলোই উপভোগ করা উচিত। তাই এরপর সে তার একাকিত্ব দূর করার জন্য কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত বাস্কেটবল কোর্টে গিয়ে সেখানে কিছুক্ষণ বাস্কেটবল খেলে।
পারে, কখনো আবার কিছুক্ষণ ডিস্কোতে গিয়ে নাচানাচি করে আসে। মানে ওই স্পেসশিপে যত প্রকার বিনোদনের জিনিস ছিল সে সবগুলো এনজয় করে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করতে থাকে। কিন্তু এগুলার কতদিন করা যায়? এভাবে একা একা তো আর বেশি দিন থাকাই যাচ্ছে না। এভাবে করতে করতে সে বেশ বিষণ্ণ হয়ে পড়ে। একা একা থাকতে থাকতে সে পুরো পাগলের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছে। এখন সে জামা কাপড়ও ঠিকভাবে পরে না। জীবনের প্রতি বিরক্ত হয়ে সে ঠিক করে যে সে সুইসাইড করবে, তাই মহাকাশযানের বাইরে বের হয়ে আসে। কিন্তু বাইরে বের হয়ে যে সুইসাইড করবে সেটাও সে পারে না, কারণ এতটাও সাহস তার নেই। এরপর থেকে সে মদ খেয়ে সারাদিন ওই বিশাল স্পেসশিপের এদিক ওদিকে পড়ে থাকতো। এইভাবে একটা বছর পার হয়ে যায়। এইভাবে একদিন সে যখন মদ খাচ্ছিল, ওই মদের বোতলে হোঁচট খেয়ে সে স্লিপিং চেম্বারের কাছে এসে পড়ে। ওখানে পড়েই সে তো অজ্ঞান হয়ে যায়। তবে জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে যেই স্লিপিং চেম্বারের পাশে সে পড়ে গিয়েছিল ওর ভেতরে একটা মেয়ে ঘুমিয়ে আছে। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, আর জেমস প্রথমবার তাকে দেখে তার প্রেমে পড়ে যায়। এরপরে জেমসের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবছিল যে এই মেয়েটাকে যদি আমি জাগাতে পারি তাহলে অন্তত কথা বলার জন্য একজন মানুষ তো পাবো। আর ওই মেয়েটা যখন পৃথিবীতে ছিল সে পেশায় একজন রাইডার ছিল। এরপরে জেমস ওই রোবটটাকে গিয়ে সবকিছুই বলে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় আমার ওই মেয়েটাকে জাগানো ঠিক হবে? রোবটের কাছে তো আসলে কোনো ফিলিংস নেই, তাই কোনটা করা উচিত হবে আর কোনটা করা উচিত হবে না সে তো বলতে পারে না। ওই রোবটটা তখন লজিক দিয়ে চিন্তা করে বলে যে আপনি যদি একাকিত্বে ভোগেন তাহলে অবশ্যই কথা বলার জন্য আপনার একজন মানুষ দরকার। সেই ক্ষেত্রে আপনি এই মেয়েটাকে উঠাতেই পারেন। এদিকে জেমসের আবেগ আর বিবেক তো পুরোপুরি কনফিউজড হয়ে গিয়েছে। তার আবেগ তাকে বলছিল ওই মেয়েটাকে স্লিপিং চেম্বার থেকে উঠানো দরকার, কিন্তু বিবেকের কাছে এসে বারবার ধরা খেয়ে যাচ্ছিল। কারণ সে ভালো করে জানতো মেয়েটাকে যদি স্লিপিং চেম্বার থেকে উঠানো হয় তাহলে তাকেও 90 বছর এই মহাকাশযানের মধ্যে একাই থাকতে হবে, আর এভাবে একা থাকতে থাকতে সে মারা যাবে। তার আর নতুন গ্রহে যাওয়া হবে না। আসলে স্লিপিং চেম্বারের ভিতরে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়ার জন্য যখন মানুষ ওর মধ্যে থাকবে তখন তার বয়স বাড়বে না, কিন্তু বাইরে বের হয়ে আসলে ওই মেডিসিন তো আর কাজ করবে না। তাই স্বাভাবিক মানুষদের মতো তাদেরও বয়স বাড়তে শুরু করবে। আর যে নতুন গ্রহে যাওয়ার জন্য তারা স্পেসশিপে এসেছিল সেখানে যাওয়ার আগে তার আয়ু শেষ হয়ে যাবে। এরকম 7-5 অনেক বেশ কিছুদিন ভাবার পর জেমস একদিন তার যন্ত্রপাতি নিয়ে ওই মেয়েটা স্লিপিং চেম্বারের কাছে চলে যায়। এরপর সে স্লিপিং চেম্বারটাকে নষ্ট করে দেয়, যার ফলস্বরূপ মেয়েটা জেগে ওঠে। কিন্তু মেয়েটা যখন ওখানে জেগে ওঠে জেমস তখনই সেখান থেকে চলে যায়। এরপর মেয়েটা ওখান থেকে উঠে চারিদিকে অবাক হয়ে দেখতে থাকে। সেও জেমসের মতো প্রথমে ভেবেছিল যে আমরা হয়তো বা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছি, সেই জন্যই হয়তো আমি স্লিপিং চেম্বার থেকে জেগে উঠেছি। কিন্তু সে যখন দেখলো তার আশেপাশে কোনো মানুষ নেই সে তো প্রচন্ডভাবে হতাশ হয়ে যায়, এমনকি ভয় পায়। সেদিক ওদিকে ছুটতে থাকে শুধুমাত্র একটা মানুষকে খুঁজে পাওয়ার আশায়। এরপর অবশেষে সে যখন স্পেসশিপের হল ঘরে আসে তখন তার সঙ্গে জেমসের দেখা হয়। জেমসের সাথে সে তখন পরিচিত হয়। তার নাম অরোরা। আর জেমসকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে? আমি আর তুমি ছাড়া তো আমি এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছি না, বাকিরা কোথায়? জেমস তখন তাকে জানায় যে বাকিরা সবাই ঘুমাচ্ছে, শুধুমাত্র তুমি আর আমি নির্ধারিত সময়ের 90 বছর আগে উঠে পড়েছি। এই কথা শুনেই তো ওই মেয়েটা পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। তখন জেমস তাকে জানায় যে দৌড়ে লাভ নেই, আমি সব চেষ্টাই করে দেখেছি, কিছুতেই ওই স্লিপিং চেম্বার ঠিক করা যাচ্ছে না, এমনকি কোনো পাইলটকেও জাগানো যাচ্ছে না। তারা একসঙ্গে বেশ সময় কাটায়, বাইরে গিয়ে অনেকক্ষণ বসে বসে রোবটের সঙ্গে গল্প করে। একসঙ্গে থাকতে থাকতে তারা দুইজনের অনেকটা কাছাকাছিও চলে আসে। এরপর জেমস একদিন ঠিক করে যে সে অরোরাকে নিয়ে ডেটে যাবে। এরপর দিন জেমস অরোরাকে একটা রিং দিয়ে প্রপোজ করে। অরোরাও তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। তারা দুইজনে স্পেসশিপের মধ্যে বেশ ভালো একটা টাইম এনজয় করে। একদিন অরোরা জেমসকে জানায় যে আমি কখনো ভাবতেই পারিনি যে একাকিত্ব এতটা সুন্দর হতে পারে। আমি হয়তো ওই নতুন গ্রহটায় গিয়েও এত সুন্দর অর্থাৎ এত ভালোবাসার পরিপূর্ণ একটা জীবন কাটাতে পারতাম না। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, জেমস যে অরোরা স্লিপিং চেম্বার ভেঙে তাকে জাগিয়ে তুলেছে এই কথাটা সে আর্থার নামের ওই রোবটটাকে অরোরাকে বলতে নিষেধ করেছে। আর আর্থারও জেমসকে জানিয়েছিল যতদিন না পর্যন্ত আপনি নিজে এই কথাটা অরোরাকে বলছেন ততদিন পর্যন্ত আমি তাকে কিছুই বলবো না। এইভাবেই চলতে চলতে জেমস একদিন ঠিক করে যে সে অরোরাকে বিয়ে করবে। তাই বিয়ের জন্য প্রপোজ করতে সে অরোরাকে নিয়ে বারে যায়। আর এদিকে আর্থার তো আগেই বাড়ির সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু জেমস আসার আধ ঘন্টা আগেই অরোরা সেখানে পৌঁছে যায়। আর তখন সে আর্থারের সঙ্গে কথা বলছিল। অরোরা আর্থারকে জানায় যে জানো আর্থার, আমার জীবনের সব থেকে সুন্দর আর ভালোবাসার পূর্ণ দিনগুলো হলো জেমসের সাথে কাটানোর সময়গুলো। তখন আর্থার অরোরাকে জিজ্ঞাসা করে যে জেমস কি তোমাকে সবকিছু বলে? অরোরা বলে হ্যাঁ, আমাদের মধ্যে ওরকম লুকোচুরির কোনো কিছুই নাই, আমরা দুজনের সঙ্গে সব কথাই শেয়ার করি। এটা শুনে আর্থার বলে যে যাক, শুনে ভালো লাগলো। তবে যেদিন তোমাকে সে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে তুলেছিল ওই দিন জেমসের অনেক মন খারাপ ছিল। এই কথা শোনা মাত্রই তো অরোরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো জানতো স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণেই সে জেগে উঠেছে।
অরোরা কখনোই ভাবতে পারেনি যে জেমস নিজের স্বার্থে অরোরা স্লিপিং চেম্বারটাকে নষ্ট করে দিয়ে তাকে জাগিয়ে তুলেছে। ঠিক ওই সময় সেখানে জেমস চলে আসে। অরোরা তো তার উপর অনেকটা ক্ষিপ্ত হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে যে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, তাই তুমি শুধুমাত্র আমার শরীরের লোভে আমাকে জাগিয়ে তুলেছ। জেমস তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু অরোরা কিছুতেই বুঝতে চায় না। এরপর সে ওখান থেকে চলে যায়। ওই দিন রাতের বেলায় তো অনেক রাগ করে অরোরা একটা ধারালো অস্ত্র নিয়ে জেমসের উপর অ্যাটাক করে। সে আসলে জেমসকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে কান্নায় ভেঙে পড়ে আর জেমসকে প্রাণে মারতে পারে না। সে আবারও তার রুমে ফিরে আসে। সে জেমসের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দেয়। এদিকে হঠাৎ করেই ওই দিন রাতে স্পেসশিপে কিছু প্রবলেম দেখা দেয়। এর আগে অবশ্য গ্র্যাভিটি লসের মতো ঘটনা সেখানে ঘটেছে, কিন্তু আজ রাতে যেটা ঘটেছে সেটা ছোটখাটো ঘটনা থেকে অনেক বড় কিছু ছিল। জেমস তো ঘুমন্ত অবস্থায় শূন্যে ভাসতে থাকে। অন্যদিকে অরোরা তখন সুইমিং পুলে গোসল করছিল। সেখানে গ্র্যাভিটি নষ্ট হয়ে যাওয়ার পর পানি অনেকটা উপরে উঠতে শুরু করে। এরপর সেখানে বিশাল আকৃতির একটা বুদবুদি সৃষ্টি হয়, আর তার মধ্যে অরোরা তখন ভেসে যেতে শুরু করে। ওখানে তার তো প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখন সে প্রাণপণ চেষ্টা করে ওখান থেকে বেরিয়ে আসার, তবে একটু পর সেখানকার সবকিছু আবার হঠাৎ করে ঠিক হয়ে যায়। মহাকাশযানের ভেতরে গ্র্যাভিটি আবারও ফিরে আসে। অরোরা তখন দ্রুত সুইমিং পুল থেকে উঠে ছুটতে শুরু করে, আর জেমসও দ্রুত তার রুম থেকে বেরিয়ে যায়। তবে এই ঘটনার কারণে সেখানে থাকা আরেকটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়, আর ওই স্লিপিং চেম্বারটা ছিল এই স্পেসশিপের একজন পাইলটের। সে তো জেগে ওঠে অবাক হয়ে যায়। আর ঠিক ওই সময় জেমস আর অরোরার সঙ্গে তার দেখা হয়। তারা দুইজন এরপর পাইলটকে সবকিছু জানায় যে এতদিন তাদের সঙ্গে কি কি হয়েছে। এটা শুনে তো পাইলটও বেশ অবাক হয়ে যায়। আর তখন সে বলে যে মহাকাশযানের মধ্যে কিছু প্রবলেম শুরু হয়ে গিয়েছে, সেগুলোকে আগে আমাদের ঠিক করা দরকার। এরপর তারা তিনজন মিলে অনেক কষ্টে ওইটার সমাধান বের করে, কিন্তু হঠাৎ করে দেখা যায় পাইলটের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। তখন স্পেসশিপের মধ্যে থাকা মেডিকেল কম্পিউটার প্রোগ্রাম তাদেরকে জানায় যে পাইলটের হাতে আর খুব বেশি সময় নেই, অর্থাৎ পাইলট হয়তোবা খুব দ্রুতই মারা যাবে। এরপর কম্পিউটার পাইলটের শরীর স্ক্যান করে জানায় যে পাইলটের শরীরে মোট 212 প্রকার রোগ আছে। এরপরই পাইলট জেমস আর অরোরাকে বলে যে তোমাদের হাতেই এখন থেকে স্পেসশিপ থাকবে, আর এতজন মানুষের জীবন এখন তোমাদের হাতে। এই স্পেসশিপের ভেতরে কোথাও গন্ডগোল হলে সেটা তোমরাই খুঁজে বের করবে। তাদেরকে এসব কথা বলে পাইলট তখন ওখানেই মারা যায়। আর সঙ্গে সঙ্গে তো স্পেসশিপে একটা বিশাল প্রবলেম শুরু হয়ে যায়, যার ফলে বারবার সেখানে গ্র্যাভিটি লস হচ্ছিল, আবার একা একাই ঠিক হয়ে যাচ্ছিল। রোবটগুলো সব উল্টাপাল্টা কাজ করছিল, আর তার নিজেকে আঘাত করছিল। এরপর জেমস আর অরোরা অনেক খোঁজাখুঁজির পর সেই জায়গাটা খুঁজে পায় যেখান থেকে আসলেই প্রবলেমগুলো হচ্ছে। এরপর জেমস নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই প্রবলেমটা ঠিক করে, কিন্তু এটা করতে গিয়ে তাকে এক বিশেষ ধরনের স্যুট পরে স্পেসশিপের বাইরে যেতে হয়, কারণ স্পেসশিপের ভেতরে যে প্রবলেমটা হয়েছে ওটা তাকে বাইরে গিয়েই ঠিক করতে হবে। কিন্তু এখানে ঘটে মারাত্মক একটা বিপদ। সে তো স্পেসশিপ কোনো মতে ঠিক করে ফেলে, কিন্তু সে যেই স্যুটটা পরেছিল তার ভেতরে হঠাৎ করে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। জেমস বুঝতে পারে যে সে হয়তো এখানেই মারা যাবে, আর একটু পরে দেখা যায় জেমস ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক ওই সময়ে অরোরা জেমসের কথা অনেক মনে পড়তে থাকে। সে বুঝতে পারে যে শুধুমাত্র একাকিত্ব কাটানোর জন্য নয়, জেমস অরোরাকে ভালোবেসে ফেলেছিল। এই জন্যই সে তাকে জাগিয়ে তুলেছিল, কারণ ওই স্পেসশিপের মধ্যে তো অরোরা ছাড়া আরো অনেক মেয়ে ছিল। জেমস তো তাদের কাউকে জাগিয়ে তোলেনি। এরপর অরোরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা স্পেস স্যুট পরে সেও মহাকাশযানের বাইরে চলে যায়, আর জেমসকে বাঁচিয়ে তারপর ওই মহাকাশযানের ভেতরে নিয়ে আসে। কিন্তু স্পেসশিপে আনার পরেও জেমস অজ্ঞান অবস্থায় ছিল, এমনকি তার শ্বাস প্রশ্বাসও চলছিল না। এরপর ওই স্পেসশিপে থাকা কম্পিউটার প্রযুক্তির হেল্প নিয়ে জেমসকে সে আবারও বাঁচিয়ে তোলে, আর এইবার তারা দুজনেই বুঝতে পারে যে তারা একে অপরকে ঠিক কতটা ভালোবাসে। এরপরে জেমস অরোরাকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে, আর এইবার অরোরা সেটা অ্যাকসেপ্ট করে নেয়। ওই রোবট আর্থারকেও তারা ঠিকঠাক করে ফেলে। এরপর অনেকটা দিন পার হয়ে যায়, আর স্পেসশিপটা তাদের সেই নতুন গ্রহের কাছাকাছি অর্থাৎ হোম স্পেস 2 এর কাছাকাছি চলে আসে। আর আগে যেমনটা কথা ছিল যে নতুন গ্রহে ল্যান্ড করার আগেই, মানে তার 4 মাস আগে সমস্ত যাত্রীরা জেগে উঠবে, সেই কথা মতোই স্পেসশিপের বাকি যাত্রীরা সেখানে জেগে ওঠে। এরপর তারা সবাই যখন তাদের স্লিপিং চেম্বার থেকে হলঘরে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে জেমস আর অরোরা মিলে গাছপালা পশু পাখি দিয়ে তাদের নিজেদের মতোই সুন্দর একটা বসবাসযোগ্য জায়গা তৈরি করে ফেলেছে। এরপর তারা ওখানে অরোরা রেকর্ড করা ভয়েস শুনতে পায়, যেখানে অরোরা বলছিল, আমি আর জেমস এখানে অনেক সুন্দর একটা জীবন কাটিয়েছি। আপনারা তো জানেন না, যখন আপনারা ঘুমিয়েছিলেন তখন এই স্পেসশিপের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল। আমরা দুইজন মিলে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে সেই প্রবলেমগুলো সলভ করেছি। আর জেমস মানে আমার হাজবেন্ডের সঙ্গে থাকার পর আমি বুঝতে পেরেছি জীবন কতটা সুন্দর, বা ভালোবাসা কতটা সুন্দর হতে পারে। আপনাদের সবার জন্য এই নতুন গ্রহে বেস্ট উইশেস। আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠুক। এই কথাগুলো শুনে তো সেখানে থাকা মানুষেরা প্রচন্ড অবাক হয়ে যায়। আর আমাদের আজকের মুভির গল্পটাও ঠিক এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা,
ভালো থেকো। আর আমাদের আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আল্লাহ হাফেজ।